স্বাগত দ্য বাংলাদেশ প্ল্যানের আলোচনায়। আজকের বিষয় একজন শিক্ষক একটি ট্যাব। এই স্বপ্নের কথা কিংবা এই পরিকল্পনার কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। ওয়ান টিচার ওয়ান ট্যাব, এটা কি উচ্চাভিলাষী পরিকল্পনা? এটা দিয়ে কি হয়, কি হবে, কি করতে যাচ্ছেন? এই 3.5 লক্ষ টিচারকে কি ঢাকায় বছর বছর এনে ট্রেনিং দেওয়া ইজ ভেরি কস্টলি কিন্তু 3.5 লক্ষ। হোয়াট উই আর প্ল্যানিং, আমরা ওয়ান ট্যাপ ওয়ান টিচারে যেতে চাচ্ছি। প্রাথমিক স্তরেই সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 3.5 লক্ষ, অর্থাৎ 3,50,000 শিক্ষক রয়েছেন। কোথাও কোথাও এটা বলা হচ্ছে 3,90,000। অর্থাৎ এই যে 3.5 লক্ষ থেকে প্রায় 4 লক্ষ শিক্ষকের প্রতিজন একটি করে ছোট ডিজিটাল ডিভাইস, ট্যাবলেট, যেটা ল্যাপটপের চেয়ে ছোট, মোবাইলের চেয়ে বড়, যেটাকে ট্যাব বলে, সেটা নিয়ে তারা শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করবেন। সেই স্বপ্নের কথা, অর্থাৎ সেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এই টিচারদেরকে আমরা আস্তে 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 ডিজিটাল সিস্টেমের আন্ডারে আনবো। এদেরকে আমরা নট আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট অনেক কোম্পানি আছে সেম সবকিছু সাপোর্ট, সবকিছু ফ্যাসিলিটি থাকবে, কিন্তু এরকম তাদেরকে আমরা ট্যাবলয়েড দিব, ডিজিটাল ট্যাবলয়েড তাদেরকে দিব, ওটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিব। I have a plan for the people of my country, for my country. এখন প্রাইমারি শিক্ষার মান উন্নতকরণ, প্রাইমারি শিক্ষার মান উন্নয়ন বাংলাদেশের বহুত বছর পুরনো একটি আলোচনা। আমাদের রাজনৈতিক প্রচার প্রচারণায় রেটরিক এবং অন্যান্য পক্ষ বিপক্ষ বামডানে হারিয়ে যায় এই অতি গুরুত্বপূর্ণ একটি স্তরের শিক্ষা ব্যবস্থার সংস্কার, যেটি একজন মানুষের, একজন যুবক অথবা একজন নারীর, তার যে ভিত্তি, তার নতুন করে অবস্থার যে শিক্ষা ব্যবস্থা, সেটাই যে বদলে দেয় তার পরবর্তী জীবনের সকল পরিকল্পনা, চিন্তা ভাবনা, সবকিছু। সেটা আমরা ভুলে যাই। সেইটা না ভুলে তারেক রহমান বলছেন তার বক্তব্যে যে তার পরিকল্পনায়, বাংলাদেশ পরিকল্পনায়, এই ওয়ান টিচার ওয়ান ট্যাব এটি তারা ইন্ট্রোডিউস, অর্থাৎ এখানে চালু করবেন। কেন এই পরিকল্পনার কথা বলা হচ্ছে দলটির তরফ থেকে? আমি পড়াশোনা এবং অন্যান্য লেখালেখির মধ্যে থেকে যেটা বুঝেছি সেটা হলো ওয়ান টিচার ওয়ান ট্যাবের মাধ্যমে শিক্ষার সনাতন পদ্ধতির সাথে প্রযুক্তির সমন্বয়ে ঘটানোর কথা বলছেন তারেক রহমান এবং বিএনপি। এর মধ্য দিয়ে প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি পাবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা ঘরে বসেই জাতীয় বা আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। ট্যাবটি সেই মাধ্যম হিসেবে কাজ করবে। আরেকটি হলো ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ ক্লাসরুমে পাঠদানের সময় শিক্ষকরা যাতে ভিডিও, ডকুমেন্টারি, অনলাইন শিক্ষামূলক কন্টেন্ট সহজে ব্যবহার করতে পারেন এবং হাতে কলমে একটা উদাহরণ হিসেবে দেখাতে পারেন। শহর এবং গ্রামের ব্যবধান কমানো, অর্থাৎ ঢাকার একটি ভালো স্কুলের শিক্ষক যে ধরনের তথ্য বা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পান, গ্রামের একজন শিক্ষকও যাতে সেই সুযোগ পান, সেটা নিশ্চিত করা। আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি। প্রাইমারি এডুকেশনের উপরে একবারে আমরা পারবো না। সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় 3.5 লক্ষ 350,000-এর বেশি টিচার আছে, প্রাইমারি টিচার। এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। কেন ট্রেনিং দিতে হবে? প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে। হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার? যেই ছেলে বা মেয়েটা কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না, আচ্ছা যাও আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও। এরকম একটা প্র্যাকটিস আছে না? অনেক জায়গায় হয়, কিন্তু দেশে আছে। বাট উই নিড টু চেঞ্জ দিস। এই ট্রেডিশনটা, এই কালচারটা উই নিড টু চেঞ্জ। বিকজ এই মাইকটা যদি ভালো না হতো, আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না। এই মাইকটা ভালো, এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন। তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, এই দেশ রান করবে যারা, এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এডুকেশন দিতে হবে। শুধু ABCD সরে ও সরে আলিফ বে এসে পড়লে হবে না, তো প্রপার এডুকেশন দিতে হবে। এডুকেশন কি? এডুকেশনের সাথে তাদেরকে সোশ্যাল ভ্যালুস পর্যন্ত শেখাতে হবে। তাদেরকে যেই টিচারগুলো অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না। তাদেরকে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হবে, বেটার করতে হবে, স্ট্যান্ডার্ডে আনতে হবে, যাতে ওই বাচ্চাগুলোকে তারা প্রপার এডুকেশন দিতে পারে।
যেটা তারেক রহমানের সরাসরি বক্তব্যে নেই, কিন্তু তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারের অনুদানপ্রাপ্ত যেসব প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে প্রায় 4 লক্ষ শিক্ষক আছে, তাদের শিক্ষাদানকে উপযুক্ত করার জন্য তারা বলছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছে। যেমন প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে, শিক্ষকরা তাদের ট্যাবের মাধ্যমে সেই ক্লাসরুম পরিচালনা করবেন। স্মার্ট পাঠদান, অর্থাৎ পাঠ্যর বইয়ের কঠিন বিষয়গুলো অ্যানিমেশন বা ছবির মাধ্যমে সহজভাবে শিক্ষার্থীদের কিভাবে বোঝানো যায় দেখিয়ে সেটি তারা করার চেষ্টা করবেন, এবং শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধির সাথে শিক্ষকদের জন্য একটি আলাদা কমিশন গঠন করা হবে বলেও তারা বলছেন। আর শিক্ষকদের পেশাদারিত্ব বাড়াতেই এই ওয়ান ট্যাব ওয়ান টুল হিসেবে কাজ করবে। এটা একই সাথে আনন্দময় শিক্ষা অর্থাৎ জয়ফুল লার্নিং বলে যে একটি কথা আছে পার্শ্বত্যে, সেটি বিএনপির 31 দফার শিক্ষা পরিকল্পনার স্লোগান হলো আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ। সেই জায়গায় এটাকে সমন্বয় করার কথা বলছে। এখন এটি পর্যন্ত খুব ভালো, এবং এটি হওয়াই উচিত এই কারণে যে আমি দেখি আমার সন্তান যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে, প্রতিদিন সে তার স্কুল থেকে দেওয়া একটি আইপ্যাড, সেটি স্কুলেরই সম্পদ, সেটিতে সে বাসায় নিয়ে আসে, সেখানে তার প্রয়োজনীয় কাজকর্ম সারে। কোনো ইনস্ট্রাকশনস থাকলে তার নামে যে মেইল দেওয়া আছে, অর্থাৎ তার একজন প্রত্যেকটা শিক্ষার্থীর নামে একটি করে ইমেইল ক্রিয়েট করা আছে, সেই ইমেইলে ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা আসে স্কুল থেকে, এবং হোমওয়ার্ক যেটাকে বলে বাসায় বসে সেটা করে সে এটা আবার জমা দিয়ে দেয়। আমি অনেকদিন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে সেটা হলো, আমরা যখন বাইরে যাই কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকি, আমি দেখি তার হোমওয়ার্ক করার জন্য একটা অন্য ধরনের তাড়া থাকে, এবং এটাকে সে বাধ্যতামূলক ভাবে কিভাবে সাবমিট অর্থাৎ জমা দেওয়া যায় প্রতিদিন, এটা সেটার জন্য তার একটা তাড়া থাকে। এখন আমরা তো অনেক কিছুই মনে করি যে না, এটি আমাদের দেশে সম্ভব না, বিদেশে পড়াশোনা করতে পাঠাতে হবে। আমাদের পিতামাতা যার অল্প ইনকাম, বাচ্চাদের পড়াশোনা এবং আগামী প্রজন্মকে বড় করার জন্য তাদের যে উদ্গ্রীব এবং তাদের যে সকল প্রচেষ্টা, নিজে খেয়ে না খেয়ে একটা ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে কিভাবে পড়ানো যায়, কেননা ভালো শিক্ষা, শিক্ষকদের যোগ্যতা, এগুলো একটা বড় বিবেচ্য বিষয়। সেটি নিয়েই ভাবছেন তারেক রহমান সম্ভবত তার এই আলোচনা। এখন আমি আলোচনা করব এটি, এই যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন অবশ্যই এটি আমরা চাই, সবাই চাই, কিন্তু এর পেছনের বাধা কিংবা প্রতিবন্ধকতাগুলো কোথায়? দেখুন, আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ যে চিত্র বাংলাদেশে, সেটা এখন কেমন সেটি একটু জানিয়ে আমি অন্য আরেকটি বিষয়ে আলোচনা করব। যেমন বাংলাদেশের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য উপজেলা রিসোর্স সেন্টার খুব গুরুত্বপূর্ণ। দুটি ভাবে শিক্ষাটা দেওয়া হয়, একটা হলো উপজেলা রিসোর্স সেন্টার যেটাকে বলে ইউএসসিআর, আর একটা হলো পিটিআই, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সামথিং। তো এই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য যে উপজেলা রিসোর্স সেন্টার আছে, শিক্ষকতার মান বাড়ানো এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ তৈরি করতে এই কেন্দ্রগুলো চালু হয়েছিল, কিন্তু বর্তমানে এই কার্যক্রমগুলো প্রায় থেমে আছে। প্রথম আলোতে আমি একটি প্রতিবেদন পড়ছিলাম 24 অক্টোবর 2025 সাল, অর্থাৎ আমি যখন এই আলোচনা করছি 2026 সালের জানুয়ারি মাসে, খুব বেশি দিন আগের কথা না, 3-4 মাস আগের কথা হয়তো। সেখানে এক প্রতিবেদন অনুযায়ী দেশে উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসিতে মোট পদ 505টি, যার মধ্যে 487টি খালি। চিন্তা করুন একবার, 505টি উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসিতে যে পদ আছে, যেগুলো প্রাথমিক শিক্ষকদের ট্রেনিং নিশ্চিত করে, তার 487টি খালি। কর্মরত আছেন মাত্র 18 জন কর্মকর্তা। এত বড় একটি প্রকল্প, সেখানে শূন্য পদের কার্যক্রম এর কারণে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ফলে নতুন শিক্ষক নিয়োগ পাওয়া শিক্ষকেরা কোনো কার্যকর প্রশিক্ষণ ছাড়াই শ্রেণীকক্ষে পাঠদান করছেন। অর্থাৎ ওই যে বললাম, তারেক রহমান যে তার বক্তব্যে বলল যে নানানভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, যে শিক্ষক তারা, আমরা দেখেছি যে আপনি পশ্চিমা বিশ্বে, অন্তত আমি যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার কথা বলছি, তারেক রহমান হয়তো লন্ডনের কথা বলছেন। টিচার অর্থাৎ শিক্ষক হিসেবে আপনি যদি কোথাও কাউকে পড়াতে চান, ইউ মাস্ট হ্যাভ এ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটে আপনি বাচ্চাদের মনস্তত্ত্ব সম্পর্কে জানবেন, বাচ্চাদের সেনসিটিভিটি সম্পর্কে জানবেন, তাদেরকে কি বলা যাবে কি বলা যাবে না সেটা সম্পর্কে জানবেন, তাদেরকে আদর করার ছলে শরীরের কোন অংশে হাত দেওয়া যাবে, আদৌ দেওয়া যাবে কিনা, তাদের দিকে যখন তাকাবেন আপনি কোন চোখে তাকাবেন, এগুলা হলো বেসিক বিষয়। আর একটা হলো আপনি কি পড়াবেন, সেই পড়ানোর ধরনটা কেমন হবে, যে বই দেওয়া হচ্ছে সেই বইয়ের কোন কোন জায়গায় জোর দিতে হবে, কোন কোন জায়গায়
আপনাকে অন্য উদাহরণ টানতে হবে, এগুলোকে বলে ট্রেনিং। তো সেই ট্রেনিং ছাড়া যখন একজন মানুষ শিক্ষা কার্যক্রমে ঢুকেন অথবা বিদ্যালয়ে ঢুকেন, তিনি কি শেখাবেন? কিন্তু সেই ট্রেনিং দেওয়ার জন্য যে দুটি প্রকল্প আছে বাংলাদেশের, একটা হচ্ছে উপজেলা রিসোর্স সেন্টার, সেটার এই যে 505টি পদ, যার 487টি খালি, 18 জন কর্মকর্তা দিয়ে চলছে। এই একই ধরনের চিত্র কথা বলছে ওই প্রতিবেদন, সেটা হলো পিটিআই, অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয় পিটিআই এর মাধ্যমে, ওখানেও এই সংকটটা চরমে। প্রথম আলোর এই প্রতিবেদন অনুযায়ী আমরা জানছি যে বাংলাদেশের সহকারী সুপারিনটেন্ডেন্ট বা পিটিআই 133টি পদের বিপরীতে কর্মরত আছে 52 জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি পদ খালি, নেই সেখানে কর্মকর্তা। 81টি পদ শূন্য। ইনস্ট্রাক্টর বা সাধারণ পদের 794টি পদের বিপরীতে কর্মরত আছেন 424 জন, এখানেও শূন্য 370টি পদ। সেই কারণে বলা হচ্ছে যে এই যে পরিকল্পনা ওয়ান টিচার ওয়ান ট্যাব, প্রায় 4 লক্ষ শিক্ষককে যে আপনি দিবেন, সেইটা দেওয়ার জন্য তাদেরকে যারা প্রশিক্ষণ দিবে সেই পদগুলো তো আগে পূরণ করতে হবে, সেটা একটি চ্যালেঞ্জ। সামনে যারা এই পরিকল্পনা করছেন তাদের সামনে এটি একটি চ্যালেঞ্জ। আরও একটি চ্যালেঞ্জ কি, সেটি হলো এই যে ডিজিটাল ডিভাইস যেটি দেবেন, সেটি কতখানি কাজ করবে, একটু চালানোর পর গরম হয়ে যাবে কিনা, বন্ধ হয়ে যাবে কিনা। আমাদের দোয়েল নামক একটি কম্পিউটারের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই আপনারা জানেন। আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। 2011 সালে আওয়ামী লীগের সরকার ডিজিটাল বাংলাদেশের নামে যে লুটপাট তন্ত্র কায়েম করেছিল, যেটা বর্তমান সরকারের দুর্নীতির শ্বেতপত্রের যে গল্প, সেখানে শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে এই যে ডিজিটাল অথবা তথ্য প্রযুক্তি, এই খাতগুলো উঠে এসেছে। যার অন্য একটি বড় হলো যে দোয়েল ল্যাপটপ প্রকল্প, যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেসিস অর্থাৎ টেলিফোন শিল্প সংস্থা দ্বারা শুরু হয়েছিল প্রাথমিক সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ সরবরাহ করার ওয়াদা থেকেও। কিন্তু শুরুতে এটির আগ্রহ ছিল অনেক, মানুষের মধ্যে কথা ছিল অনেক, কিন্তু বিনিয়োগের অভাব, অংশীদারিত্বের অদক্ষতা এবং বাজারের চাহিদার সাথে তাল মেলাতে না পারায় মূলত ব্যর্থ হয়। বর্তমানে এই প্রকল্পটি স্থবির। 15 বছরেও বাজারে আসা নানা ধরনের এটা সমস্যার কারণে আমরা দেখতেছি 15 বছরেও এই দোয়েল ল্যাপটপ কারোর মন জয় করতে পারেনি, অর্থাৎ বাজারের কোনো সক্রিয় উপস্থিতি নেই। যদিও এটি স্থানীয় প্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কর্মসংস্থান সৃষ্টি, এবং যদি এটা করা যেত তাহলে এই যে আমি 4 লক্ষ ট্যাবের কথা বলছি, ট্যাব না দিয়ে হয়তো ল্যাপটপে দিতে পারতাম। কেননা শুরুতে দাম ধরা হয়েছিল প্রায় 12,000। আচ্ছা 12,000 থাক, 20,000 টাকাও যদি আমি দেশীয় ল্যাপটপ পেতাম এবং সেটা যদি সচল থাকতো, এই প্রকল্প যদি ভেস্তে না যেত, তাহলে আজকে হয়তো আমরা আরো অনেক বেশি স্বপ্ন দেখতাম এবং এতদিনে বাংলাদেশ অনেক এগিয়ে থাকতো শিক্ষাদান পদ্ধতিতে। এখন আমি এই আলোচনাটা শেষ করব। দোয়েলের যে গল্প, সেটা তো আপনার কাছে শুনলাম। আমরা জানি না যে এটি আবার নতুন করে শুরু হবে কিনা, কেননা 2019 সালে একবার আমরা দেখেছিলাম যে না, আবার এটা শুরু হবে একটা গল্প। 2020-21 সালের দিকেও সরকার এটাকে নিয়েও নানান রকম উচ্চবিলাসী কথাবার্তা আমরা শুনতাম, কিন্তু আজকে 2025 সাল, দোয়েল বলে কোনো প্রোডাক্ট বাংলাদেশে নেই, এবং থাকলেও এটি কোন পর্যায়ে আছে আমরা কেউ জানি না, এবং এটি কেউ ব্যবহার করে না। কেননা এই আমরা নানান রকম প্রতিবেদন থেকে দেখছি যে এই যে দোয়েল নামক যে ল্যাপটপ, যে টেলিফোন শিল্প সংস্থার উদ্যোগ ছিল, সেটা যখন অন করা হয় এটা গরম হয়ে যায় ও সফটওয়্যার আপডেট দেয় না। এইটা বিভিন্ন জায়গা থেকে চীনের যন্ত্রাংশ এবং তাইওয়ানের যন্ত্রাংশ নিয়ে অ্যাসেম্বল করার একটা প্রজেক্ট ছিল, ফেল করেছে। তো এখন আমাদের তাহলে শিক্ষকদের এই প্রশিক্ষণের জন্য ডিজিটাল ট্যাবের কথা বলছে ওয়ান টিচার ওয়ান ট্যাব, এই 4 লক্ষর মতো ডিভাইস এমনভাবে বিচক্ষণ বাছাই করতে হবে, এমনভাবে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে যেন এটি ফাস্টেড ডিভাইস হয়। ছোট ডিভাইস হলেও শিক্ষকরা যেন এটি পায়, এটি ব্যবহার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ এখানে ইমেইল থেকে শুরু করে অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সবকিছু যেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এগুলো একটি বড় চ্যালেঞ্জ। সেটা যদি না করা যায়, তাহলে দোয়েলের মতোই এই প্রকল্পও যদি ভেস্তে যায়, তাহলে এটি সফলতার পরিবর্তে অন্য একটি ব্যর্থতার গল্পে পর্যবেসিত হবে। এখন আমি নৈরাশ্যবাদী মানুষ নই, আমি নেতিবাচক চিন্তা করি না, আমি ইতিবাচক চিন্তা করি, ঠিক যেমনি চিন্তা করছেন তারেক রহমান যে তার এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূলে বদলে ফেলতে হবে, কেননা এটির উপরেই জাতির ভবিষ্যৎ।
কাউকে না কাউকে স্বপ্ন দেখতে হয়। বাংলাদেশ প্ল্যানে আমরা যে স্বপ্নের কথাগুলো শুনছি, আমি শাহেদ আলম একটু একটু করে বুঝে সেটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, যেন আপনাদের এই সম্পর্কে ধারণা তৈরি হয়। 30টা পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আশা করি এই আলোচনাটা ভালো লেগেছে। ভালো লাগলে এটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং একই সাথে ডকুমেন্ট হিসেবে থাকবে, যেন পরবর্তীতে যারাই সরকারের ক্ষমতায় আসে তারা এই পদক্ষেপ বাস্তবায়ন করছে কিনা সেটি নিয়ে জবাবদিহিতার একটা পরিবেশ তৈরি হয়। সবাইকে ধন্যবাদ।